যোগাযোগ করে নিচ্ছি প্রাক্তন এনএসজি কর্তা দীপঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি ফলো করছেন কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে জোকা ইএসআইতে এবং তার ভয়েস টেস্টের যে স্যাম্পল সেটা কালেক্ট করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। এই যে গোটা নাটকীয়তাটা, এই যে গোটা প্রসেসটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, নাটকীয়তা তো হতো না যদি না এই ভদ্র নামের লোকটি যদি অতি গুরুত্বপূর্ণ না হয়ে যেতেন। যেটা আমরা শুরু থেকে বলেছি যে আমি বারবার একটাই কথা বলেছি যে ইডির কাছে, সিবিআই এর কাছে বাংলার দুর্নীতিগুলো নিয়ে প্রচুর পেরেক এদের কাছে জড়ো হয়ে রয়েছে কফিনগুলোকে বন্ধ করার জন্য। বাট কফিনের শেষ পেরেক ছিল এই ভদ্র। ওর ভয়েস স্যাম্পল টেস্ট হলে আপনাদের মনে আছে যে ভদ্রর একটি মোবাইল ভদ্র একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ওটা ডিলিট করাতে চেষ্টা করেছিল, করিয়েছিল। এটা উন্নত মানের টেকনোলজিতে ইডিশ পুরোটা আবার কিন্তু রিকভার করিয়েছে এবং সেখানে এবং এই ভদ্র কিন্তু বারবার বলেছে যে আমার সাহেব অব্দি কেউ পৌঁছাতে পারে না, আমার সাহেব অব্দি আমি লাস্ট স্টপেজ, আমার এখানে এসে থেমে যেতে হবে। কারণ তখন সে কনফিডেন্ট ছিল যে আমি মোবাইলে সবকিছু ডিলিট করেছি। ওই মোবাইল যে উদ্ধার হবে, সে কমপ্লিট ডেটা যে রিকভার হবে, সেটা ভদ্রর মাথায় আসেনি। খুব একটা শিক্ষিত লোক নয় তো, ওগুলো ওর মাথায় আসেনি। এবার একটা মানে পুরো গত 4 মাস ধরে যে ড্রামা হয়েছে যে একটি রাজ্যের পুরো প্রশাসন, তার কমপ্লিট হেলথ ডিপার্টমেন্ট, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটররা, ভারতের অন্যতম শ্রেষ্ঠ হসপিটালের এমএসভিপি, তারা যেরকম ভাবে বাধা দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কেন আমরা বারবার বলেছি যে এই সুজয় ভদ্রর গলার ভয়েস স্যাম্পল টেস্টটা ইম্পর্টেন্ট। এবং যখন এই কথোপকথন গুলো হয়, যেহেতু ওই অতি প্রভাবশালীর ফোন কারোরই ফোন ধরেন না, এই লোকটির মাধ্যমে ধরা হতো। এবং আমি বারবার বলেছি এটা শুধু শিক্ষা দুর্নীতি নয়, সমস্ত দুর্নীতিগুলো যে একটা টানেল যেখান দিয়ে টাকাগুলো আসতো সেটা রিসিভ করতো এই সুজয়, এবং সেটা টানেলের মাধ্যমে অতি প্রভাবশালীর কাছে যেত। একটার ধরা পড়লে সবগুলোতে আসবে, কারণ প্রত্যেক কটা দুর্নীতির রাস্তা গিয়ে শেষ হয়েছে অতি প্রভাবশালীর দরজায়। এবার এই কফিনের শেষ পেরেকটা যদি পেয়ে যায়, সে দরজায় করাঘাত হাঁটবে, টানবেই ইডি এবং সিবিআই। আমি একটা কথা অনেকবার বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, বাঘের দণ্ডি কাটা মোটামুটি শেষ হয়ে গেছে। দণ্ডি কাটা এবার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। দীপাঞ্জন দা, পিউ কথা বলছি, আপনি এই শেষ পেরেক কেন বলছেন? মানে একদম লাস্ট স্টেজ কেন মনে হচ্ছে? এর আগেও তো আমরা বড় বড় মাথা গ্রেফতার হয়েছে, আশান্বিত হয়েছিলাম, আবার থিতিয়ে গেছে সবকিছু। না, আমি কিন্তু পিউ প্রত্যেক কটা গ্রেফতারিতে আমি বারবার বলেছি, পার্থ বলো, এই যতগুলো অয়নশীল, কুন্তল এটসেট্রা এটসেট্রা, ইভেন বালু, সবগুলো কিন্তু এরা কিন্তু বিভিন্ন স্তরের, এরা কেউ লোকাল ম্যানেজার, কেউ একটু ডেপুটি জেনারেল ম্যানেজার, কেউ জেনারেল ম্যানেজার, এরা কালেক্টর। মেন টাকাটা যেত যে কোম্পানির সর্বোচ্চ পদাধিকারী বা সিইও। এবার ওই অবধি পৌঁছানোর রাস্তায়, এটা তুমি দেখেছো যে খুব বড় সিনিয়র অফিসারদের কাছে পৌঁছানোর জন্য সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে তার সামনে যে বসে চৌকিদার আর চাপরাশি। সে ডিসাইড করে দেবে যে এই সিনিয়র লোকের যে সিনিয়র মোস্ট মালিক, তার দরজাটা আমি খুলবো কি খুলবো না। তো সমস্ত এই লোকাল ম্যানেজাররা যারা কালেক্টর, তাদের একমাত্র টানেল ছিল, টানেলের একদিকে এই ভদ্র, আরেক দিকের টানেলে অতি প্রভাবশালী। এবং ভয়েস স্যাম্পল এটা একটা অত্যন্ত বৈজ্ঞানিক সত্য, এটা কোর্টে এটার সম্পূর্ণ রকম ভাবে এটার প্রামাণিক রয়েছে, প্রামাণিকতা রয়েছে। তো এই জন্য এটাকে বলছি আমি কফিনের শেষ পেরেক। এই একটা জায়গা থেকে বহু কিছু খুলে যায়। জীবন সাহার মোবাইল, সেটাও রিট্রিভ করা হয়েছিল, সেখানেও এর দীপাঞ্জন দা শুনতে পাচ্ছেন? এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই জন্য বলছিস। এবং তার জন্য দেখতে পেয়েছো যে একটা রাজ্যের সমস্ত প্রশাসন থেকে সর্বোচ্চ পদাধিকারী সবাই ঝাঁপিয়ে পড়েছে। সম্ভবত শুনেছিলাম যে দুদিন আগে নাকি সর্বোচ্চ পদাধিকারী তিনিও গিয়ে মিটিং টিটিং করেছেন এটসেট্রা এটসেট্রা। তো বোঝাই যাচ্ছিল যে ভয়টা কোথায়, এবং এটা সবাই জানতো ওনারাও যে এই কোর্ট খুললেই এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও এই সুজয় কৃষ্ণ ভদ্রের নামের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স নামটা জড়িয়ে রয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের সিইওর নাম গোটা বাংলার মানুষ এখন জানেন কে। সেই জন্যই এই সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বর যদি সত্যি মিলে যায়, এত বেশি ইম্পর্ট্যান্ট। মানে ইডি লাস্ট ল্যাপে রয়েছে,
এরপর আর কিছু করার নেই, তদন্ত শেষ, মিলিয়ে দেখার পালা, আমরা কি সেই ফেজে রয়েছি এখন? অ্যাবসলিউটলি পিউ, তোমার মনে আছে আমি তোমাদের ইনফ্যাক্ট তোমার প্রোগ্রামে আমি পিস মেথড নিয়ে খুব বলেছিলাম, এবং সেখানে পিস মেথড যে ইন্টারোগেশন বা ইনভেস্টিগেশনের লাস্ট প্রসেস হচ্ছে ভেরিফিকেশন। ইডির সেই ভেরিফিকেশনও হয়ে গেছে। আমি কয়েকদিন আগেও বলেছি যে ভেরিফিকেশনও কমপ্লিট, যত হাজার হাজার পেজের ডকুমেন্ট, অ্যানালিসিস, প্রুফ, এভিডেন্স সবকিছু তৈরি, ভেরিফিকেশন তৈরি। শুধু একটা জিনিস যেটা ওই লাস্ট নেল অফ দ্য কফিন, সেটাই ভয়েস স্যাম্পল টেস্ট। সরাসরি যোগাযোগগুলো কিন্তু ইডি কোর্টে প্রমাণ করে দেবে, এবং তার জন্যই অতি প্রভাবশালীরা এত ভয়ঙ্কর ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আদালত অবমাননার ঝুঁকি নিয়েও যেরকম ভাবে প্রেশার ক্রিয়েট করে পিজি হসপিটালে 4.5 মাস ধরে আটকিয়ে রাখার ব্যবস্থা হয়েছিল। আমি তো আপিল করব ইডির কাছে এবং আদালতের কাছে, কেন 120B বৃহত্তর ষড়যন্ত্রের কেসে কেন এমএসবিপি এবং অন্যান্য মেডিকেল প্র্যাকটিশনারদের অ্যাডমিনিস্ট্রেটরদের নেওয়া হবে না, কি যারা তদন্তকে ব্যাহত করার চেষ্টা করেছে, একজন অপরাধীকে লুকিয়ে রেখেছে? 120B তো করা উচিত একেবারেই। তো এখান থেকেই তো দীপাঞ্জন দা সেই মোক্ষম প্রশ্নটা উঠে আসে যে ধরুন কোর্ট একটা ডেডলাইন বেঁধে দিল, তারপর তদন্ত গতি পেল এবং ফাইনালি গিয়ে লাস্ট ল্যাপে ভয়েস স্যাম্পল টেস্ট। কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্ট এটা কতটা অথেন্টিক, এটা কি ফুল প্রুফ? এটা 100% অথেন্টিক, কারণ সেটা বোঝা যাচ্ছে আমার কথার থেকেও বেশি হবে এই অতি প্রভাবশালী লোকেরা যারা কোটি কোটি টাকা খরচা করেছে এই প্রসেসটাকে আটকানোর জন্য। তারা সর্বস্ব দিয়ে লড়ে গেছে এক শ্রেণীর অসাধু মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে। সমস্ত ডাক্তাররা অসাধু আমি মানতেই পারি না, তারা ভগবানের সমান, মানুষের প্রাণ বাঁচান, কিন্তু অপরাধী বাঁচানো সেটা কিন্তু পিজি হসপিটালের এক শ্রেণীর ডাক্তার একটা নিদর্শন তৈরি করে দিল। এবং আমি তো আজকে বলছিলাম যে আজকে এই পুরো প্রসেসে ডাক্তাররাও ট্রিমেন্ডাস চাপের মধ্যে থাকেন, নিশ্চয়ই তারাও স্বেচ্ছায়, যদি করে থাকেন জানি না এখনো, যদি করে থাকেন একবার রিপিট যদি একটা ফোন এসে, ডাক্তাররাও তো যারা জীবন দান করেন তারাও নিশ্চয়ই চাপের মধ্যে থেকেই এই ধরনের পথভ্রষ্ট হওয়ার কাজ বা নিদর্শন তৈরি করেন, তাই না? চাপ তো না, আমি এটা মানতে আমি সহমত নই, একদমই সহমত নই। কোন ডাক্তার যদি সে যখন ডাক্তারি পাস করার পর যে শপথ নিয়েছিল, সেই শপথে নিশ্চয়ই ছিল না যে আমি আইন আদালতকে অবজ্ঞা করে একজন অভিযুক্ত এবং যার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বিক্রির একটা ষড়যন্ত্র রয়েছে, সেই লোকটাকে আমি 4 মাস 4.5 মাস ধরে তদন্ত থেকে লুকিয়ে রাখবো। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, তাদের জন্য রয়েছে ঘৃণা, এবং তাদের আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। তাহলে একটা মেসেজ যাবে, কারণ এর পরেই দেখবেন একজন বা দুজন অতি অতি প্রভাবশালী তারাও ঢুকবে, তারাও চেষ্টা করবে এসএসকেএম এর দরজার জন্য, এবং সেখানে অলরেডি কিছু অভিযুক্ত রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক, কৌস্তভ রায় ইত্যাদি প্রভৃতি। এদের যেন আর ভবিষ্যতে সাহস না হয় এই পিজির এক শ্রেণীর অসাধু ডাক্তারদের যে এদের নিয়েও খেল। এবার যখন ইডি ডাকবে ভয়েস স্যাম্পলের জন্য, এটা যেন সুরসুর করে যায় আর যেতে বাধ্য হবে। আজকে ইডি যা করে দেখালো দীপাঞ্জন দা, তাতে এসএসকেএম সব থেকে বেশি কাঠগড়ায় উঠলো। মানে এখন যে অবস্থা তাতে কাকুর থেকেও বেশি কাঠগড়ায় রয়েছে এসএসকেএম, কারণ ইডি দেখিয়ে দিল তার শারীরিক কন্ডিশন হসপিটাল থেকে বের করা যায়। যদি ভয়েস স্যাম্পল আজ রাতেই নেওয়া যায় তাহলে ইডি প্রমাণ করবে বা ইএসআই হসপিটাল প্রমাণ করবে শারীরিক কন্ডিশন এরকম যে 5 মাস ধরে ডিলে করার মতো কোনো পরিস্থিতি ছিল না। চাপ তো এসএসকেএম এর বাড়বে। না, এই চাপ দেখো, যখন মানুষজন তারা একটা যে সমস্ত মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটরদের কথা বলছি, তারা কিন্তু তাদের পেশাগত ব্যাপারে তাদের দক্ষতার একটা শিখরে পৌঁছেছে, তার জন্যই বাংলা শ্রেষ্ঠ হসপিটালে রয়েছে। তারপরে যদি তারা মেরুদণ্ড বিক্রি করে কোনো লোভের জন্য হোক, ভয়ের জন্য হোক, তাদের তো আমি মানুষ বলেই মনে করি না, তাদের প্রতি আমি সহানুভূতি দেখাবো কেন? আর চাপটা তো বুঝবে এখন। আই এম শিওর যদি আজকে ভয়েস স্যাম্পল টেস্ট কমপ্লিট হয়ে গেলে ইডি খুব তাড়াতাড়ি কিন্তু 120B তে কেস ফাইল করবে, যাতে ওই বললাম এর পেছনে এই বালু, কৌস্তভ ইত্যাদি যখন ঢুকবে এবং তারপরে অতি প্রভাবশালী একজন বা দুজন আসবে, তখন যেন আবার পিজি এই জিনিস রিপিট করতে না সাহস পায়। একদমই। এসএসকেএম তার ভাবমূর্তি, তার ক্রেডিবিলিটি সত্যি আজকে একটা বড় প্রশ্ন। এমনিতেই সন্দেহ ছিল, আদালত পর্যন্ত সন্দেহ করেছিল, কিন্তু দীপাঞ্জন দা এখানে সেই প্রশ্নটা আসছে যে কোর্ট ঠেললো, তারপরে ইডিও তৎপর হতে পারলো। মানে ওই যে দীর্ঘসূত্রিতা, কখনো কখনো সংশয়, আমি বিভিন্ন অনুষ্ঠানে আপনারও দেখেছি যে কেন এত ডিলে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের শেষে সবটা যে সম্ভব
একটা ডেডলাইনের মধ্যে কাজ তদন্ত শেষ করা সম্ভব, ইডিকেও তো সেই চাপটা নিয়ে প্রমাণ করতে হলো। না না, ইডি দেখো, আমি আবার বলছি, ইডি সিবিআই কিন্তু সংবাদপত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক দল কারোর কাছেই প্রমাণ করার দায়বদ্ধতা নেই। যেহেতু এই সমস্ত তদন্তগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মনিটরিং এ চলছে, ওদের দায়বদ্ধতা শুধু সেখানে। এবং ইডি সিবিআই এর যেটুকু সাপোর্ট যা যেখান থেকে নেওয়া সেটা আদালত থেকে নেবে, সে অর্ডারই হোক বা লজিস্টিক্যাল সাপোর্ট হোক বা কোনো ডিসিশন নেওয়ার হোক, তো সেটা ইডি দিয়েছে, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো যেহেতু ব্যাপারটা এখনো তদন্তের মধ্যে চলছে, আমি ওই ডিটেল প্রসেসটা ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু এটা নিঃসন্দেহে একটা সাংঘাতিক সদর্থক পদক্ষেপ। এবং যারা শ্রেষ্ঠ চোর, যারা সেরা চোর, অতি প্রভাবশালী, বা তাদের রাতের ঘুম উড়ে গেল, অলরেডি অ্যাটাচমেন্ট শুরু হয়ে গেছে। এখন দেখো এবার এই শেষ কফিনের শেষ পেরেক ঢুকলো, এখন কার কার পালা সব দেখতে পাবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আচ্ছা, এই অ্যাটাচমেন্ট সম্পত্তির যেটা শুরু হয়েছে লিপসন বাউন্সের, তার মানে কি দুর্নীতি কানেকশন এস্টাবলিশড? দেখো, এই যে পিএমএলএ তে সেকশন 5 খুব, সেকশন 5 এবং 7 খুব ক্লিয়ার কাট এটা মেনশন রয়েছে। দুটো আলাদা বিষয়, একটা অ্যাটাচমেন্ট, প্রভিশনাল অ্যাটাচমেন্ট, আর একটা হচ্ছে কনফিসকেট। প্রভিশনাল অ্যাটাচমেন্ট তখন হয় যখন তদন্তকারী অফিসার দেখছেন যে এই ব্যক্তিটি যার সম্পত্তি তার সঙ্গে আয়ের সঙ্গতি নেই, এক। 2 নম্বর, কারণ এখানে আমাদের ভুললে চলবে না, এখানে কিন্তু সিবিআইও এনকোয়ারি করছে। সিবিআই অপরাধের এনকোয়ারি করে, আর ইডি করে যে অপরাধের জন্য যে আমি টাকা রোজগার করেছি, যে সম্পত্তি করেছি এবং সেটা কোথায় কোথায় গেছে, ব্ল্যাক মানি কি করে বাইরে গেছে, কি করে ফেডারেল টেস্টে সাদা হয়ে, এই পুরো মানি ট্রেলিংটা ইডি দেন। তো সিবিআই কিন্তু এই যথাযোগ্য প্রমাণ অলরেডি ইডিকে দিয়েছে যে এই যে লোকগুলো বা এই যে কোম্পানিটির নাম উঠছে, তাদের যে সম্পত্তি, এগুলো কিন্তু হিসাব বহির্ভূত, এর কোনো জাস্টিফিকেশন নেই। এবং আমরা সন্দেহ প্রকাশ করছি যে এই টাকাগুলো এই যে তদন্তকে প্রভাবিত করার জন্য এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে। এবং সেই জন্য সেকশন 7 এবং সেকশন 5 এর অনুযায়ী ইডির কাছে সেই অধিকার রয়েছে প্রভিশনাল অ্যাটাচমেন্ট, যে আমাদের কাছে এই প্রমাণ এসে গেছে যে আমরা আশঙ্কা করছি এই টাকাগুলো যদি এই দুষ্কৃতীদের কাছে থাকে, অভিযুক্তদের কাছে থাকে, এটা এই তদন্তকে প্রভাবিত করার জন্য ব্যবহার হতে পারে। এবং অর্ডার নিয়ে এরা 180 ডেজ, 180 দিনের জন্য ওটাকে প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়। ফাইনাল ভার্ডিক্ট হয়ে যাওয়ার পরে তখন কনফিসকেট বা বাজেয়াপ্ত হয় এবং পুরো টাকাটা ভারত সরকারের কোষাগারে জমা হয়। ওকে, অনেক লোকজন এখানে ইডিকে 1 নাম্বার দিয়েছে, 10-এ 0 এগুলো দেখেছি। অশিক্ষিত লোকদের আস্ফালন কেন কখনোই গুরুত্ব দেয়নি, আমার বিশ্বাস ছিল। একদম। দীপাঞ্জন, আমি আসবো আপনার কাছে আবার। এই মুহূর্তে অন্য এক অতিথি আমার সঙ্গে রয়েছেন, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। স্বাগত আপনাকে ডক্টর। আজ যা হচ্ছে, আমি জানি না, আপনিও নিশ্চয়ই এই ফ্রেমগুলো সম্পর্কে, এসএসকেএমে যা হলো, ইএসআইতে এই মুহূর্তে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার তোড়জোড় চলছে, সেই সম্পর্কে অবগত রয়েছেন। কালীঘাটের কাকু, যিনি গত প্রায় 5 মাস ধরে এসএসকেএমে বন্দী, এবং এসএসকেএম বারবার বলে যাচ্ছে তার শারীরিক অবস্থা এরকম নেই যে তিনি কণ্ঠস্বর দিতে পারেন, ফলে এই কাজটা কিছুতেই করে উঠতে পারছিল না ইডি। আজ ইডি একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসএসকেএমে ঢোকে, প্র্যাকটিক্যালি এসএসকেএম থেকে তুলে নিয়ে ইএসআইতে যাওয়া হলো। মানে কাকুর যা কন্ডিশন ফিজিক্যাল, তাতে উনি বেরোতে পারলেন এই হসপিটাল থেকে, এবং ভয়েস স্যাম্পলও হয়তো দিতে পারবেন, আর 1 ঘন্টা পর সেটাও বলা সম্ভব হবে। ডাক্তার হিসাবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? হার্টের কোনো পেশেন্ট, তিনি মাস 5 ধরে পোস্ট অপারেটিভ কেয়ারে থাকা দরকার। দেখুন, উনি দলটা না, তৃণমূল কংগ্রেস, এটা আর কি প্রচুর রোগে আক্রান্ত। প্রথম কথা, তৃণমূলীদের কোনো জাত নেই, এদের আছে বজ্জাত। এদের কোনো ধর্ম নেই, আছে খালি অধর্ম। বললাম তো, এই দলটার যারা যারা মেম্বার আছে, তাদের না আছে কোনো নীতি, আছে খালি দুর্নীতি। তো এরই একজন পৃষ্ঠপোষক হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র। তো আজকে তো বাঙালির সব থেকে আনন্দের দিন, আজকে তো আমাদের আরেকটা মহালয়া। সারা বছর বাঙালি ওয়েট করে একটা দিন, মহালয়ার দিন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজের জন্য। আজকে আমরা হয়তো আরেকটা মহালয়া পাবো, সুজয় কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ পাবো। তো ডাক্তার হিসেবে এটুকু বলি যে আমার সব থেকে দুঃখ লাগে যে এসএসকেএমের এত নামচিন নামজাদা হাসপাতাল, তার মর্যাদাটা কতটা নষ্ট হলো।
এবং কত হাস্যাস্পদ হয়ে উঠল বাঙালির চোখের সামনে একটা হাসপাতালের এই অধঃপতন দেখে একজন ডাক্তার হিসেবে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত। যে রোগ নেই তাকে রোগী বানানো, যে দুর্নীতিগ্রস্ত আসামিটিকে, বিচারাধীন আসামি, তাকে রোগী বানিয়ে সুরক্ষা কবচ দেওয়ার যে কারসাজি আর কর্মকাণ্ড চালাচ্ছিলেন এতদিন, সেটার জন্য আমি বাঙালি হিসেবে এবং ডাক্তার হিসেবে দুঃখিত ও মর্মাহত। গলার আওয়াজ এখনই ফুটবে, গলার আওয়াজে আমরা সব শুনতেও পাবো। আর কদিনের মধ্যে ইডি এবং সিবিআই এর ধাতানিতে দেখবেন এই সুজয় কৃষ্ণ ভদ্র কত সুন্দর কথা বলতে পারে। আমি সব থেকে দুঃখিত যে আমার ডাক্তার সহকর্মীরা এই ষড়যন্ত্রের একটি অংশ হয়ে দাঁড়ালেন। আমার তো ভয় আমার সহকর্মীদের জন্য, যে হঠাৎ ইডি এবং সিবিআই তাদের না ডেকে বসে। প্রত্যেকটা ডাক্তার বন্ধু এবং সহকর্মীকে বলবো, এসব করেন কেন বলে আপনার মনে হচ্ছে? তারা চাপে থাকেন, করতে হয়। এটা করেন কেন আমি সেটাই বলছি। ডাক্তার বন্ধু এবং সহকর্মীদের এটুকুই আমার আবেদন, শিরদাঁড়াটা বিক্রি করবেন না, শিরদাঁড়া সোজা রাখুন। ডাক্তারদের শিরদাঁড়া বিক্রির জন্য নয়। করেন কেন এর উত্তরে বলি, দেখুন এখন যে রাজনীতিটা চলছে না, সেটা হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। আজকে পিজি হাসপাতালের ডাক্তারবাবু যদি সুজয় কৃষ্ণ ভদ্র ফিট বলে দিতেন, পরের দিনই তার বদলির অর্ডার চলে আসতো কোচবিহার নয় কুরুক্ষেত্রে। তো এই যে এখন প্রশাসন চলছে, এটা প্রশাসনিক সন্ত্রাস চলছে। ডাক্তারবাবুরা SSKM হাসপাতালের এই প্রশাসনিক সন্ত্রাসের ভয়ে আজকে এইসব কর্মসূচি, এইসব কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। কোনোদিন ভালোবেসে নয়, এটা ভয়ে যুক্ত হয়ে পড়ে। কবজায় কাকু, কার কবজায়? ইডির। এই মুহূর্তে জোকা ESI এর সেই সাউন্ড প্রুফ ঘরটার বন্ধ দরজার ভিতরে রয়েছেন কাকু। কাকুকে SSKM থেকে প্র্যাকটিক্যালি তুলে নিয়ে জোকা ESI তে নিয়ে যেতে পেরেছে ইডি। এবার মনে করা হচ্ছে শেষ পেরেক কফিনে পুঁতে দেওয়া গেল। অনেকে বলছেন। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন NSG কর্তা, একটু আগেই বলছিলেন কথা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। প্রত্যেককে স্বাগত আরও একবার। কাকু কণ্ঠস্বর নমুনা এবার হয়তো পাওয়া যাবে, হয়তো এই জন্যই বলছি, আরেকটু অপেক্ষা করলে হয়তো নিশ্চিত বলতে পারবো ফাইনালি সেই কণ্ঠস্বর আর দুর্লভ নয়। আমি এই পর্বে ঝন্টুবাবুকে দিয়ে শুরু করি। এরপর কি? কাকু এত ইম্পর্টেন্ট, কাকুর গলা এত ইম্পর্টেন্ট, তার একটাই কারণ কাকুর নামের পাশে ট্যাগের মতো লিপস অ্যান্ড বাউন্স রয়েছে। কাকুর কণ্ঠস্বরের সঙ্গে এমন কারোর কণ্ঠস্বর, কাকুর যদি মেলে কণ্ঠস্বর, এমন কারো কনভারসেশন রয়েছে যেটা নিয়োগ দুর্নীতি মামলায় সেই ধেড়েই দূর মাথা তার কাছে পৌঁছে দিতে পারে। আপনার কি মনে হচ্ছে সত্যি এটা একদম লাস্ট ফেজ, এরপর শুধু মাথার নাম সামনে আসা বাকি? আমি আপনাকে বলি পিউ, যেভাবে SSKM পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতিকারীদের সেফ শেল্টার, সেফ হাউস, সেফেস্ট হাউস বলতে পারে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যতগুলো দুর্নীতি হয়েছে তাদেরকে যদি আমি শাখা, উপশাখা, উপনদী বলি, তাহলে তাদের সবকিছু একত্রিত হয়ে সাগরে মিশেছে, যে সাগরটার নাম হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স। এবং আমি আপনাকে পরিষ্কার বলছি, লিপস অ্যান্ড বাউন্সের সাথে যত পরতে এগোচ্ছে তদন্ত আমরা দেখেছি, কয়লার থেকে বালুর থেকে শুরু করে চাকরি চুরি, ইভেন অয়নশীল তার যে এই যে 60 থেকে 70টি পুরসভায় যে দুর্নীতির ইয়েটা বেরিয়ে গেছে, সেই দুর্নীতির কিন্তু প্রত্যেকটা যোগ পাওয়া গেছে। ইভেন আপনাকে আমি বলি যে মূল পারপেচুরি, মেইন পারপেচুরি কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স এই মুহূর্তে, অর্থাৎ মানি চেইনের যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হয়। আমি আপনাদের আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের দুর্নীতিটা কিন্তু বিক্ষিপ্ত নয়, এটা একটা অর্গানাইজ, এবং এই অর্গানাইজটা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্সনদের সাথে প্রশাসনের যোগসূত্রে, এবং তার কন্ট্রোল পয়েন্ট কারো কাছে আছে, যেটা ধীরে ধীরে আপনি বললেন হাইকোর্টের ভাষায়। সেই জায়গাটা কিন্তু আলটিমেট যাওয়ার পরিস্থিতি চলে গেছে। এবং এই শীতের মধ্যেও অকাল বসন্তে আমরা হয়তো অকাল কোকিল কণ্ঠ শুনতে পাবো, এই আশায়, যে কোকিল কণ্ঠ প্রত্যেকটা দুর্নীতির একটা মেইন চাবিকাঠি বলে আমার কোথাও যেন মনে হচ্ছে এই মুহূর্তে। আমি দীপাঞ্জনদার কাছে যাই। দীপাঞ্জনদা, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকশন, সেটা ইডির অ্যাকশন। কিন্তু এর আগে গতকাল পর্যন্ত শাসক দলের মুখপাত্ররা যখন ক্যামেরার সামনে এসেছেন, তারা বলেছেন ইডি সিবিআই বেসিক্যালি যেটা করছে এবং করে এসেছে গত প্রায় 1.5-2 বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্তের নামে, তা হলো একটা ন্যারেটিভ তৈরি করা, একটা মাহৌল তৈরি করা।
আজকে আমরা যেটা দেখছি সেটা অ্যাকশন। আপনি দুটো ডিফারেন্স কিভাবে দেখছেন এবং এই কথার আপনার কাছে কি রিয়াকশন রয়েছে? কিছু ওই অর্ধশিক্ষিত রাজনৈতিক নেতার মন্তব্য আমি ব্যাখ্যাও দেবো না, বিশ্লেষণও দেবো না। আমি আমার ব্যাখ্যাটা দিই যে ইডিকে যে অনেকে বাংলার সাধারণ মানুষ, তোমরা সাধারণ দর্শকরা বাংলার, তারা যখন মনে করেছে যে ইডি বা সিবিআই তারা কিছুই করছে না। আমি মনে আছে আমি একটা উদাহরণ দিতাম বাঘের দণ্ডিকাটা। বাঘ যখন ঝাঁপায় তার আগে কিন্তু বাঘ সবসময় দুপা পেছনে আসে, পুরো শক্তিটাকে সংহত করে, কারণ তার সে জানে সময় কখন ঝাঁপাবো, লক্ষ্য স্থির। তো এই যে ইডি বা সিবিআই এর যে চুপচাপ বসেছিল, এটা কিন্তু যারা ভুল বুঝেছে, অ্যাকচুয়াল যারা অতি প্রভাবশালী এবং যারা মাথায় বসে আছে তারা জানতো। তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তাদের কার্যকলাপ চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে সে অনেক নাটক, আমি সে রাজনীতির মধ্যে যাচ্ছি। তারা বুঝে গেছিল যে এটা কিন্তু লাল বিফোর দ্য স্টর্ম আসা শুরু হয়ে গেছে। কারণ আমাদের এটা ভুললে চলবে না যে সব যতগুলো দুর্নীতি তদন্ত সব আদালতের মনিটরিং এ হচ্ছে, এবং আদালত কিন্তু লম্বা ছুটির পর দুটা খুলেছে। হ্যাঁ, ঝড় আমি মনে করি যে ঝড় শুরু হয়ে গেছে, অলমোস্ট এপিসেন্টারে পৌঁছে গিয়েছে। এটা আজকের পরে আরো কনফার্ম হয়ে যাবে। একবার আমিও মনে করি যতক্ষণ ভয়েস স্যাম্পল টেস্ট ওকে না হয়ে যাচ্ছে, মানে পেয়ে গেছে, এবং ম্যাচ হবেই, কারণ ম্যাচ না হলে এই আতঙ্ক হতো না। পুরো সেনাবাহিনী নেমে পড়েছিল এটার বিরুদ্ধে। তারা আদালতের মহামান্য বিচারপতিদের থেকে শুরু করে ইডিকে কেউ নাম্বার দিচ্ছে, ফেল করাচ্ছে, যা তা। কেন এত ভয় কিসের? যদি আমার হাত সাফ থাকে আমার ভয় কিসের? আমরা তো ভয় পাই না কোনো জিনিসে, তাহলে ওনারা ভয় পাচ্ছে কেন এত ক্ষমতা থাকা সত্ত্বেও? সেটা ওনারা বুঝে গেছিলেন যে শেষ সময় এসে গেছে। তো এটা শুধু সময়ের অপেক্ষা। আবার বলি, প্রসেস আছে অনেক, এবং মানি লন্ডারিং এর কেসে কিন্তু এগুলোকে প্রুফ করতে টাইম নেয়। এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে ভয়েস স্যাম্পল টেস্ট হবে আর কালকে বা পরশু অতি প্রভাবশালী চলে আসবে, 3 দিনের মধ্যে কেসের ফয়সলা হবে 4 দিনের দিন। উনি অবশ্য অনেকে আবার নিজেই ফাঁসির মঞ্চ বানিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার। মানে আপনি বলছেন ইডি সিবিআই যা করেছে তা আসলে ওত পেতে বা ফাঁদ পেতে বসে থাকা, কখন সেই ট্র্যাপে। হ্যাঁ, কিন্তু তাহলে এই যে সামনে ভোট ঘিরে রাজনীতি, এগুলোর সঙ্গে এই তদন্তের কোনো সম্পর্ক নেই, যে কথা সাধারণভাবে উঠে আসে। আমি কিন্তু বিশ্বাস করি যে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ আবার বলছি, এই ইডি সিবিআই এর তদন্ত কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারোর বা বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী, ইডি তার আন্ডারে, এদের কারোর কোন রকম ইন্টারফারেন্স করার জায়গা নেই। কারণ এটা সরাসরি আদালতের নির্দেশে হচ্ছে, আদালতের মনিটরিং এ হচ্ছে। এবং যতটুকু শুনেছিলাম যে ওই একটা আছে না কোট আনকোট সেটিং এর তত্ত্ব, সেটা করার একটা চেষ্টা হয়েছিল। সেখানে ওদের পরিষ্কার হিন্দিতে, তো ওনারা তো বাংলা বলতে পারেন না, হয়তো হিন্দি বা ইংরেজিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা আমাদের রোল নেই, কারণ আমরা সরাসরি আদালত অবমাননার রিস্ক নেব না। দুর্নীতির তদন্ত সেরকম ভাবেই হবে যেরকম সুপ্রিম কোর্ট এবং কলকাতার মহামান্য হাইকোর্ট তারা ডিসাইড করবে, এবং ওনারা মনিটরিং করছে, ওনারা সুপারভিশন। এবং সেটা বোঝার পরই অনেক রাজনৈতিক খেলা হচ্ছে, সেটার ব্যাখ্যা আমি না, জন্টু বাবু আমার থেকে অনেক ভালো জানেন, রাজনৈতিক বিশ্লেষক, উনি বলতে পারবে। জন্টুবাবুর কাছে আসছি আমি, তার আগে ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসি। ডক্টর মুখোপাধ্যায়, এই যে ভয়েস স্যাম্পল পাওয়া, এমন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বঙ্গবাসীর যা মেন্টাল স্টেটাস, তা হচ্ছে এই যদি একবার এই কাকুর কণ্ঠ পাওয়া যায় তাহলেই কেল্লা ফতে। ডক্টর হিসাবে কতটা সায়েন্টিফিক, এবং সত্যি এটাই শেষ পেরেক কিনা, ডক্টর হিসাবে আপনার বিচার্য কি? একদমই সায়েন্টিফিক। মাথায় রাখতে হবে যে আমাদের যে নথিভুক্ত যে কতগুলো মেথড আছে লোকজনকে বা কাউকে চেনার জন্য, যেরকম জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং, যেরকম রেটিনাল ম্যাপিং বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং, সেরকমই কিন্তু ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বর, এগুলো কিন্তু আপনি দেখে থাকবেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। আমাদের যখন মা বকতেন, মার গলার আওয়াজ পেয়েই কিন্তু আমরা সজাগ হয়ে যেতাম, মার মুখশ্রী দেখার দরকার হতো না। আমরা ফোনে গলা শুনে বলে দিতে পারি উল্টো দিকে কে কথা বলছে। আমরা কারুর মুখ না দেখে গলা শুনে বলতে পারি যে আমার ঘরের বাইরে কে দাঁড়িয়ে আছেন। সুতরাং ভয়েস স্যাম্পল ইজ অলমোস্ট 100% অথেন্টিক এভিডেন্স অফ আ পারসন। তাহলে আমার একটা প্রশ্ন আছে, আমরা অনেক সেলিব্রিটির ক্ষেত্রে দেখেছি, ধরুন লতা কণ্ঠী, কিশোর কণ্ঠী, এবং না দেখলে অনেক সময় একদম হুবহু লাগে। হ্যাঁ, একদম হুবহু, কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ যখন করা হবে ফরেনসিক ল্যাবরেটরিতে, এই লতা কণ্ঠী যে আসলে লতা মঙ্গেশকর নন সেটা প্রমাণ পাওয়া যাবে।
এগুলো তো জাস্ট বিচারপতি বা আদালত কানে শুনে ডিসাইড করবেন না, এই ভয়েস স্যাম্পলটাকে পাঠানো হয়ে যাবে। আমার যতদূর মনে হয় ব্যাঙ্গালোর বা পুনে এই দুটোতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব আছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব এর সিকোয়েন্সিং করবে এবং এই ভয়েস স্যাম্পলটাকে কিন্তু বৈজ্ঞানিক সম্মতি দেবে বৈজ্ঞানিক রূপে যে হ্যাঁ এটা অমুকের ভয়েস স্যাম্পল। তো সেটাকে ম্যাচ করানো হবে, যেরকম ডিএনএ ম্যাচ করানো হয় সেরকমই। বুঝতে পেরেছি ডক্টর মুখোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি, আমি আসবো দীপাঞ্জন দা, এর আগে আমরা এই অভিযোগটা শুনেছি, যদিও পলিটিক্যাল নেতাদের মুখেই আমরা শুনেছি, কাকুকে এতদিন ধরে এসএসকেএমে রাখা হচ্ছে কারণ তার কণ্ঠস্বর বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি না, তারপরে আমরা এসএসকেএমের রিয়াকশন নেওয়ার চেষ্টা করেছি, তারা জাস্ট উড়িয়ে দিয়েছেন। এটা কি আদৌ সম্ভব? আমার মনে হয় যদি বদলে, হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, যে কোনো অনেক কিছু রোগ থেকে, যেমন আমি ক্যান্সার বিশেষজ্ঞ, এটুকু বলতে পারি যে যদি ভোকাল কর্ডের কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হয় এবং সেটা রেডিয়েশন যন্ত্র বা রেডিয়েশন থেরাপি দ্বারা চিকিৎসা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই ভয়েস বদলাতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে এই মেডিকেল ইতিহাসটা কি এসএসকেএম প্রোভাইড করেছে বা করতে পেরেছে, যে ওনার ভয়েস স্যাম্পল, ওনার কি কি চিকিৎসা চলছে সেগুলো নথিপত্র আদালতের কাছে পৌঁছবে। আদালত অন্ধ নয়, মাথায় রাখতে হবে এটা আদালতের বিচারপতিদের নজরদারিতে কেন্দ্রীয় সরকারের স্বশাসিত একটি সংস্থা ইডি এবং সিবিআই চালাচ্ছে। এর মধ্যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই এবং থাকবেও না। যদি হস্তক্ষেপ থাকার আশঙ্কা থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মাননীয় আদরণীয় বিচারপতিদের ওপরই আঙুল তুলছি, যেটা কিন্তু সঙ্গত নয়। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে একটি কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থা এবং ভারতীয় বিচার পদ্ধতিকে সম্মান জানিয়ে, বিচার মণ্ডলীকে সম্মান জানিয়ে, বিজ্ঞান পদ্ধতির ওপর আস্থা রেখে আমরা মেলাতে পারবো যে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে যে বা যারা কথা বলেছিল তারা কারা। আমরা আস্থা রাখুন বিচার পদ্ধতিতে এবং কেন্দ্রের সরকারের স্বশাসিত সংস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। সঙ্গে থাকুন প্লিজ। দীপাঞ্জন দা হাত তুলেছিলেন, কিছু বলতে চান? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এই ভয়েস স্যাম্পল টেস্টের ব্যাপারটা একটু টেকনিক্যাল বিশ্লেষণ করে দিই যতটুকু আমি জানি আমার সীমিত জ্ঞান অনুযায়ী। এই ধরো এই ভদ্রের ইতিমধ্যে ওয়ান সাইডেড অনেক কনভারসেশন তো রয়েছে ইডির কাছে। ভদ্রর কাউকে বলা কোনো কথা, সেই পার্টিকুলার লাইনটা ট্রান্সক্রিপ্ট নিয়ে নেওয়া হয়, সেটা হয়তো খুব বেশি হলে সেটা ডিউরেশন হবে 1 মিনিট, তার বেশি হবেই না, 45 সেকেন্ড থেকে 1 মিনিট। এবার এটাই ভদ্রকে 15 ভাবে বা 14 ভাবে বা 12 রকম ভাবে বলতে হবে বিভিন্ন এক্সপ্রেশনে। একটাই কথা রাগের চোটে, গম্ভীর ভাবে, হাসতে হাসতে, বিভিন্ন ইমোশনে। কারণ তুমি যেরকম ভাবে কথা বলবে, আমি যেরকম ভাবে কথা বলবো, সেটা আমাদের ইমোশনসটা চেঞ্জ করাটা অসম্ভব ব্যাপার। তাহলে মিমিক্রি আর্টিস্টদের দিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট কিন্তু ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোর্টের আদালতে প্রমাণযোগ্য জিনিস, তাহলে সেটা থাকতোই না। দ্বিতীয়ত আমাদের ভয়েসে বেসিক্যালি গ্রেনটা দেখানো হয়, যে গলার আওয়াজে যে গ্রেন, দেখেছো অমরিশ পুরীর গলার আওয়াজের বা ওম পুরীর গলার আওয়াজের গ্রেন খুব মোটা এবং সেটা মিমিক্রি করা যায়, কিন্তু যখন সিএফএসএল এ যাবে ফরেন্সিক ল্যাবরেটরিতে তখন সেটা প্রমাণ হয়ে যাবে। এবং কথা বলার ধরন, ইমোশনাল এক্সপ্রেশন, এগুলো হচ্ছে ভয়েস স্যাম্পলের আদালত প্রমাণযোগ্য এবং 100% অথেন্টিক রিপোর্ট। এর থেকে মুক্তি নেই, কোনো চান্স নেই। মেরে ফেললে আলাদা ব্যাপার, চিরতরে কণ্ঠ বন্ধ করে দিলেও আলাদা ব্যাপার। কণ্ঠ যদি বেরোয় এবং উনি বাধ্য। সহজ করে বুঝতে চাই, ধরুন শব্দ তরঙ্গ বেসিক্যালি আমরা যা বলি, তাই তো সেই শব্দ তরঙ্গগুলো একই প্যাটার্নে চলছে কিনা এবং এটা ইউনিক, প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা, সেটাই কি চেক করে দেখা হয়? মানে গলার যে গ্রেন, এই যে কথা বলছি, আমার সঙ্গে এক্ষুনি যদি অমিতাভ বচ্চন কথা বলে তার কথা আওয়াজ আলাদা। শুধু মোটা আওয়াজ হলে অমিতাভ বচ্চন বলো, আমি ফিল্মের এক্সাম্পল দিচ্ছি দর্শকদের শুনতে বুঝতে সুবিধা হবে। রাজা মুরাদ একজন ছিলেন, সুরেশ ওবেরয়, অমিতাভ বচ্চন, প্রত্যেকে কিন্তু খুব মোটা আওয়াজ, এদের গ্রেন খুব কম। আবার যারা পাতলা আওয়াজ কথা বলে তাদের গ্রেন খুব বেশি। যদি তুমি সৈফ আলী খানের আওয়াজ দেখবে গ্রেন বেশি। এবার সৈফ আলী খান চেষ্টা করে এবং সিএফএসএল এ এই গ্রেনটা কাউন্ট হয়েছে, যে এর গ্রেন যদি 10,000 হয়, অমিতাভ বচ্চনের হবে 3,000 3,500, কারণ ওর বাসটা বেশি। ওকে, তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এটা টেকনিক্যাল, পিওরলি টেকনিক্যাল। একদম। আমি ঝন্টু বাবুর কাছে আসি। ঝন্টু বাবু, তার মানে আমরা বহুবার যে ফেজটার মধ্যে দিয়ে বঙ্গবাসী গেছেন বা যারা সত্যি এই চাকরি চুরির শিকার হয়েছেন, কোট আনকোট যারা ভিকটিম, তারা বারবার এই ফেজের মধ্যে দিয়ে গেছেন। একটা বড় কেউ গ্রেফতার হয়েছেন, বড় কোনো মুখ, এবার হয়তো কিছু একটা হবে, আবার সবটা থিতিয়ে গেছে, সব ঠান্ডা, কিচ্ছু হয়নি, আবার অনেকদিন পর হয়তো আবার একটু দোলাচল। এক্ষেত্রে কিন্তু
উত্তুঙ্গ একটা প্রত্যাশা বঙ্গবাসীর তৈরি হলো। কাকু গ্রেফতারের পর যা হয়েছিল, এখন আরও বেশি হলো কাকুর কণ্ঠস্বরের স্যাম্পল পাওয়ার পর, যেটা অপটিমাম লেভেলে পৌঁছবে। কোথাও কি আপনিও আশা রাখছেন যে এবার আর সরে যাওয়ার চান্স নেই, নাকি এখনো আপনি এর মধ্যে রাজনীতির প্রবেশ সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, রাজনীতির প্রশ্নটা দীপাঞ্জন বাবু। আচ্ছা, অনিন্দ দাও আছেন আমার সঙ্গে। অনিন্দ দা, স্বাগত আপনাকে। হ্যাঁ জন্টু বাবু বলুন। পিউ, রাজনীতির প্রশ্নটা কিন্তু দীপাঞ্জন বাবুদের কাঠখোট্টা প্রশাসনিক এর থেকে কিন্তু একটু আলাদা। রাজনীতিটা কতগুলো গোল 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 যুক্ত করে প্যাকের মতন হয়। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে কোর্ট মনিটরিং তদন্তে বারবার ইডি আর সিবিআই এর উপরে কারা আস্থা হারিয়েছিল তুমি আমি তা নয়, বঙ্গের মানুষ আমরা দেখিনি। কারা হারিয়েছিল আমরা যেটা দেখতে পেয়েছিলাম, আদালত চরম অ্যাপ্লিকেশন শুধু দেননি, হতাশা জ্ঞাপন করেছে। ইভেন এই যে জাস্টিস সিনহা, she has been facing that mail, তোমার খেয়াল থাকবে তিনি কিন্তু ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছিল। তো জাস্টিস গাঙ্গুলি সিবিআই অফিসার পাল্টে দিয়েছিল। অর্থাৎ এই যে লেভেলের প্রসেস, এই যে তুমি খেয়াল করে দেখো না যে এনএসভিপি যিনি পীযূষ কুমার রায় ঝাঁপিয়ে পড়ে কালীঘাটের কাকুকে 26 তারিখ তার কনসার্নে কনস্ট্রাকশন পরীক্ষার জন্য লাগিয়েছেন তিনি, এবং এসএসকে ঝাঁপিয়ে পড়ে যখন বাঁচালো, সেখানে তো আইনে 120 ধারায় আইপিসি তে পরিষ্কার লেখা আছে যে অ্যাক্সেসরি টু দা ক্রাইম, এটার অপরাধে তাকে 6 মাস জেল যেতে হবে, কারণ তিনি ক্রাইমকে করতে চেয়েছে, এই ক্রাইম ক্রিমিনাল প্রসেসের সাথে যুক্ত হয়েছে এই অফিসার। ফলে এত কিছুর পরেও কিন্তু কোর্ট মনিটরিং তদন্তের পর বারবার করে কিন্তু এই সিবিআই প্রশ্ন করেছে। তাই প্রশ্নটা হচ্ছে ঘরপোড়া গরু, তো আমরা শিবের মেঘ দেখে ডরাই, একটা রাজনীতির প্রশ্ন। মানে আমি জানি না আলটিমেটলি এটা ম্যাচ করে কি হবে, কারণ নব্য পুরনো নতুনের বেড়াচল চলছে। আবার শুনছি বিকল্প রাজনীতির প্রশ্ন, তুমি প্রোগ্রামগুলো করছো প্রতিদিন। তবে এখন যা দেখা যাচ্ছে তাতে নব্য আর পুরনো দুতরফই মুখে কুলু পেটে নিয়েছে, কারোর মুখে কোনো রা নেই, সবাই বোধহয় বিস্ফারিত চোখে দেখছে কি হচ্ছে, কণ্ঠস্বর কখন শোনা যাবে, কান বোধহয় খাড়া। দীপাঞ্জন দা আসছি, আমার সঙ্গে অনিন্দ সিনহা রায় রয়েছেন, আমি দ্রুত একবার যাব। অনিন্দবাবু, এখন সবাই মিলে সবার মুখে এক রা, আর রক্ষে নেই, এর উত্তর আপনার কাছে কি আছে? আপনি কার রাগ শুনেছেন আমি বলতে পারবো না, আমি দীপাঞ্জন দার রাগগুলো শুনছিলাম। দীপাঞ্জন দা বলছিলেন যে সেন্ট্রাল এজেন্সি বাঘ না বেড়াল সেটা তো আমি জানি না, কারণ বিগত দিনে আমরা দেখেছি সেন্ট্রাল এজেন্সি বাঘ হয়ে এসছে, বেড়াল হয়ে এখনো রয়েছে। আমরা দেখেছি নারদা, আমরা দেখেছি সারদা, আমরা দেখেছি নোবেল প্রাইজ, অনেকে আরো, মানে লিস্ট যদি আমি বলতে থাকি তাহলে শেষ হবে না। আমরা বারবার একটা কথা বলি, সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে তৎপর হয়ে ওঠে, যখন ভোট আসে তখন বেশি তৎপর হয়ে যায়, আবার ধিমিয়ে যায়। দীপাঞ্জন দার কথায় ওই বাঘ কোথায় যেন বেড়ালে পরিণত হয়, আবার যখন কেউ কারুর ইন্ধন জোগায় তারা আবার বেড়াল থেকে বাঘে ওঠে। তো এই বেড়াল আর বাঘের খেলা বেশিক্ষণ দেখতে ভালো লাগে না। তদন্ত তাড়াতাড়ি শেষ করুন, কার ভয়েস দেবেন কি নেবেন না, কি তদন্ত কি করলে শেষ হবে সেইটাতে নজর দিন, 1 নম্বর। দ্বিতীয় কথা বলতে দীপাঞ্জন দা আরেকটা কথা আমি শুনছিলাম, অনেকে ভয় পেয়েছে। আমি জানি না দীপাঞ্জন বাবু কার কথা বলছেন, আমি তো দেখিনি কাউকে ভয় পেতে। আপনারা কাকে ইঙ্গিত করছেন আমি বলতে পারবো না, তবে 2-1 তৃণমূল নেতা তারা বুক চিপিয়ে টিভির সামনে সাংবাদিকদের সামনে একাধিকবার বলেছে যদি 10 পয়সার কোনো দুর্নীতি দেখতে পান তাহলে ফাঁসির মঞ্চ পড়ে যাবে। এই ফাঁসির মঞ্চ নিয়েও আবার দীপাঞ্জন বাবু আরেকটু তির্যক করলেন। দীপাঞ্জন বাবু, ফাঁসির মঞ্চে চলে যাব বলার সাহসটুকু রাখতে হয়। যারা এগুলো রাখতে পারে তাদের বুকের দম থাকে বলে রাখতে পারে, যারা বলতে পারে তাদের বুকে দম আছে বলতে পারে। আজকে কি সুজয় কৃষ্ণ ভদ্র কি কাকু যেন বলছেন, ওনার নেওয়া হয়েছে বলে মিডিয়াল ট্রায়ালে অনেক কিছু বলা যায়, সেটা প্রমাণ করতে হবে কোর্টে, সেটা প্রমাণ করতে হবে আদালতের সামনে, বিচারকের সামনে। আগে প্রমাণটা হোক, আগে কেন আমরা এত বেশি আচ্ছা দীপাঞ্জন দা মুখে আছেন, অনিন্দ দা আপনার কথার উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ দীপাঞ্জন দা। আমি কোন রাজনৈতিক লোকের আমি কথার উত্তর দেই না। আমি যেটা ইডি সিবিআই এর ব্যাপারটা আমি একটু বলি পিউ, যেহেতু আমি এজেন্সিতে কাজ করেছি, ব্যাপারটা হচ্ছে যে ইডি সিবিআই এর কিন্তু সুযোগ নেই বা সম্ভাবনা নেই টিভি চ্যানেলে বসে অন্যের যার যা মন ইচ্ছা আসতেই পারে সেই কথাগুলো কাউন্টার করার। তো আমি আমার এজেন্সির অভিজ্ঞতা দিয়ে আমি একটা কথা বলি,
যে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি কোন তদন্তে কখন কি করবে তারা কিন্তু প্রেস স্টেটমেন্টও দেবে না। একবারই, তোমার মনে আছে, এই পুরো দুর্নীতির তদন্তে একবারই ইডি একটা স্টেটমেন্ট ইস্যু করেছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে বলা হয়েছিল এবং তার সিইওর ব্যাপারে ডুবিয়াস ট্রানজাকশনস ইন ক্রোর্স, সেটা অ্যাটাচও হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো, অনেক কিছু স্ট্র্যাটেজি থাকে। সে স্ট্র্যাটেজি, যেহেতু এটা আদালতের মনিটরিং এ, সুপারভিশনে, একটা ওয়েল কোঅর্ডিনেশনে আদালত এবং সিবিআই ইডি একসঙ্গে করছে, সেখানে এরা স্ট্র্যাটেজি সবার সামনে বলে দেবে কি টিভি চ্যানেলে আমরা সন্ধ্যাবেলা বসে ডিসকাস করব, সেটা তো করবে না, সেটা নিশ্চয়ই করবে না, কখনই করবে না। অনিন্দ্যদা কতগুলো উদাহরণ টানলেন, সারদা, নারদ, নোবেল প্রাইজও বোধহয় বললেন, রবীন্দ্রনাথের নোবেল। তো এই সব মিলিয়ে মানে এগুলো তো সত্যি উদাহরণ। হ্যাঁ, আমি এগ্রি। সাকসেস রেট, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন। না, এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় না আমরা একটু দুষ্ট ছিলাম, অন্যের বাড়ি থেকে ওই আম চুরি করতাম, ডাব চুরি করতাম, এবং আমরা চ্যালেঞ্জ করতাম যাচ্ছে ওই বাড়িতে বেশি পার, ওখান থেকে আমরা আম চুরি করবো বা ডাব নারকেল চুরি করবো। তো এটা মানে যদি কেউ যদি নারদা চুরি করে সেই টাকা হজম করে গর্বিত অনুভব করতে চায়, তাদের জন্য আমার সমবেদনা রইল। নোবেল পুরস্কার ব্যাপারটাও তাই। আর ব্যাপারটা হচ্ছে, এটা ভুললে চলবে না, আমি ইডি সিবিআই কে আন্ডার এস্টিমেট না করেও বলছি, এখানে কিন্তু সরাসরি আদালত, তাহলে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে আন্ডার এস্টিমেট করতে হবে। মাথার উপরে আদালত রয়েছে। আচ্ছা, অনিন্দ্যদা বলতে চান, শারদত্তদা আসছে। হ্যাঁ, না, তার মানে দীপাঞ্জনদা বলছে আদালত আছে বলেই তদন্ত ভালো করে হবে, না হলে হতো না। আরে তদন্ত এজেন্সি, চুরি হয়েছে কেউ গর্ব করছে না, যারা চোর তারা গর্ব করছে কিনা জানি না, সাধারণ মানুষ গর্ব করে না চুরিটাকে। তদন্ত এজেন্সির কাজই তো তদন্ত করা, কে চুরি করেছে না বার করা, সেটা ব্যর্থ হচ্ছে কেন বারবার? আচ্ছা, ইডি সিবিআই এর ব্যর্থতা নিয়ে আমরা পরে আলোচনা করব। অনিন্দ্যদা, আপনি 10 সেকেন্ডের জন্য ধরে নিন, তর্কের খাতিরে ধরে নিন, যে স্যাম্পল টেস্ট আজকে করা হবে সেটা মিলে গেল, তারপর কি হতে পারে? তারপরে কি জন্য স্যাম্পল টেস্ট করা হচ্ছে সেটা তো আমি জানি না। যে জন্য স্যাম্পল টেস্ট করা হচ্ছে, যদি তদন্তের স্বার্থে হয়, সেই তদন্তটা এগিয়ে চলুক, আমরা তো চাই। তাতে কি চাপ বাড়বে না? কিসের চাপ? কার চাপ? কোথাকার চাপ? বিজেপির চাপ? আমি তো বুঝতে পারছি না কার চাপের কথা আপনি বলছেন। তৃণমূল কংগ্রেসের তো কোনো চাপের এখানে ব্যাপার নেই। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্র কি তৃণমূলের কোনো সদস্যপদ দিয়েছিলেন? আপনাকে খবর থাকলে নিশ্চয়ই জানাবেন। সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের কে ছিলেন যেন, মনে আছে আপনার? আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্সের সিইওর নাম কি জানো? হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্স কি তৃণমূলের কোনো কোম্পানি? না, সিইওর নাম কি জানো? তিনি তৃণমূলের কে হন? হ্যাঁ, তিনি একটা কোম্পানি সিইও। সেখানে দুর্নীতিটা প্রমাণ করতে হবে, সেটা দুর্নীতিটা প্রমাণ করতে হবে যে সেই লিপস অ্যান্ড বাউন্সের আজকে যে 7.5 কোটি টাকার আপনারা বলছিলেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, সেটা প্রমাণ করতে হবে। না, মানে এই কানেকশন গুলোতে কিছু চাপ নেই। হ্যাঁ, ডক্টর মুখোপাধ্যায়, আশপ্রচন্ড বাবু। শুনে ভালো লাগছিল যে বারবার বলা হচ্ছে ইডি আর সিবিআই, নারদা, সারদা, রবীন্দ্রনাথের নোবেল চুরি। আচ্ছা, ইডি আর সিবিআই এর এতগুলো যে সাকসেসফুল না, কোনো টেকনিক্যাল সমস্যা রয়েছে, আমরা শুনতে পাচ্ছি না ডক্টর মুখোপাধ্যায়ের কথা। জন্টু বাবু, আমি প্রথমেই বলি, এই কালীঘাটের কাকু কিন্তু ভীষণ প্রভাবশালী। অনিন্দ্যবাবু, খেয়াল আছে 11 সালে এই কালীঘাটের কাকু, যার বাড়ি হচ্ছে বেহালায়, তিনি নিউ আলিপুরে তার অফিস, তিনি কিন্তু মমতা ব্যানার্জি ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন, তার জ্ঞানী প্রার্থী ছিল। আমরা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে একটা জিনিস জানি, যেখানে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি জ্ঞানী ক্যান্ডিডেটদের দাঁড় করিয়ে ভোটকে কন্ট্রোল করে। এই সেই সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে নারদা সিং অপারেশন দেখা গেছে, এই সেই সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি প্রেস স্টেটমেন্ট করে বলেছিলেন আমার মালিক, আমার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেয়াল করুন, ম্যানেজার কোম্পানি অ্যাক্ট 2 নাম্বার 2 ধারা অনুযায়ী কি ম্যানেজারিয়াল পার্সন হচ্ছে সিইও, যেটা বর্তমানে অভিষেক ব্যানার্জি, তার মা, তার বাবা এবং এই কালীঘাটের প্রত্যেকেই কোম্পানির সাথে যুক্ত ছিল। তাহলে এর সাথে তৃণমূল যুক্ত নয় আপনি কি করে বললেন? প্রথম। দ্বিতীয়, যেই সিইও ডুপ্লিকেট ট্রানজাকশনের জন্য যুক্ত থাকার জন্য ইনি জেলে ঢুকেছে, সেই একই ভাইটেরিয়াল লাইবিলিটিস তো সিইও হিসাবে অভিষেকেরও, তার মায়েরও, তার বাবারও। তাহলে তারা কেন বাইরে? আপনি কি করে বলছেন কালীঘাটের কাকুর সাথে তৃণমূলের? অনিন্দ্যদা উত্তর দিন, অনিন্দ্যদা উত্তর দিন।
প্রথমত ঝন্টুবাবুকে মনে করিয়ে দিই, ঝন্টুবাবু হয়তো কোথায় একটু ভুল করছেন। উনি কোন ইলেকশনে দাঁড়িয়েছেন? উনি কি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন? না, উনি তৃণমূলের দাঁড়াননি, উনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতের গণতন্ত্রে আপনি জানেন কোন লোক নির্দল, যে কেউ লোক দাঁড়াতে পারেন। আপনি ঝন্টুবাবু আপনিও চাইলেন, আপনিও দাঁড়াতে পারবেন, চেষ্টা করুন দাঁড়াতে পারেন, কিন্তু তাকে দাঁড়িয়ে দেওয়ার তো কোনো কারণ নেই। কে নির্দল দাঁড়ালো? ওই তৃণমূল থেকে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর কোনো প্রসঙ্গ আসে না। অরিন্দমবাবু তার মালিক তার বস। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, নিশ্চয়ই আসছি। তার মালিক উনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে বলেছে, হ্যাঁ লিপস অ্যান্ড বাউন্সের আমি সত্যি সিইও, যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন তার ব্লা 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 ব্লা, আরে গোলাম না, দুর্নীতিটা প্রমাণ করুন। না, আপনি কিসের জন্য আশাবাদী অনিন্দদা? আপনি কিসের জন্য আশাবাদী? দুর্নীতি নেই তাই প্রমাণ হবে না, নাকি আপনি ইডি আর সিবিআই এর যে ব্যর্থতার উদাহরণ দিচ্ছেন বারবার তার উপর ভরসা রাখছেন যে এবারও যদি ব্যর্থ হয় বেঁচে যাওয়া যাবে? না না না, খুব ভালো কোশ্চেন পিউ। আমি জানি যে এর মধ্যে কোনো দুর্নীতি হয়নি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যুক্ত নন। দ্বিতীয়ত, আমার এখানেই বলছি ইডি আর সিবিআই আমরা বারবার বলে এসেছি বিজেপির অঙ্গুলি হিলনে নড়ে। এই যে দীপাঞ্জন বাবু একটা কথা বলছিলেন কোর্টের নির্দেশ, আরে কোর্ট কি ইনভেস্টিগেশন করতে গেছে, নির্দেশ দিয়ে চুপ করে থাকছে। ইনভেস্টিগেশনটা সেন্ট্রাল এজেন্সি করে, কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে। এবং আসছি এবং যখন এখানে পশ্চিমবঙ্গে অমিত শাহ দুদিন আগে এসেছিল, তখন এই বিজেপির লোকের অমিত শাহকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ভাইপো কবে উঠছে? তার মানে এটা প্রমাণিত হয় যে অমিত শাহর দ্বারা, দীপাঞ্জন বাবু আপনি বলছেন না অমিত শাহ, এক লাইন যদি বলতে চান আপনি কি উত্তর দেবেন? জিজ্ঞাসা করেছেন অমিত শাহ বলে গেছেন, তারপরে তৎপরতা, উত্তর দেবেন? না না, ব্যাপারটা হচ্ছে আমি আবার বলছি রাজনীতির লোকদের কথাটা আমি উত্তর দেই না। তাহলে আমরা ডিবেট এখানে শেষ করি। দেখুন কাকু এখন বন্ধ দরজার ভিতরে, কাকু এখন এমন একটা ঘরে রয়েছেন যেখানে সাউন্ড প্রুফ, কাকুর কণ্ঠস্বর ছাড়া কিচ্ছু যেখানে শোনা যাবে না, কোনো বাইরের আওয়াজ নয়, কোনো প্রভাবশালীর আওয়াজ ওই ঘরের ভিতর ঢুকবে না, শুধু কাকুর কণ্ঠস্বর, যার রেকর্ডিং এর কাজ হয়তো চলছে, আর একটু পরেই আমরা নিশ্চিত করে বলতে পারবো, আর তারপরেই সেই ধেড়েই দূর পাওয়া যাবে সেই প্রমাণ। এই $1 মিলিয়ন কোয়েশ্চেন নিয়ে ডিবেট শেষ করছে, কিন্তু খবর চলবে নন স্টপ।